আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিমান হামলায় গাজায় একদিনে ১৩ শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু, মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো কাতার। মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের। নানা আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করল ব্রিটেন। এবং বেড়েছে অন্তর্বর্তী সরকারের আকার, শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার রাজধানী মস্কোতে অন্তত ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। ২০২২ সালে দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা এটি। রবিবার সকালে এই হামলার ফলে মস্কোর ৩টি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং অন্তত একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। গণমাধ্যমগুলো জানিয়েছে হামলার ফলে রামেনস্কার একটি গ্রামে আগুন লেগে বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। রাশিয়া একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় ৫০টি আফ্রিকান দেশের কূটনৈতিক ও শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকের সময় এই হামলার ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রবিবার ৩ ঘণ্টার মধ্যে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়াও রাতভর রেকর্ড সংখ্যক ১৪৫টি ড্রোন উৎক্ষেপণ করেছে। এর মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬২টি ভূপাতিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়াকে এই যুদ্ধে চরম মূল্য দিতে হবে। ফিলিস্তিনের গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন একই পরিবারের মা, বাবা, সন্তান, নাতি নাতনি সহ সব সদস্য। গাজার স্থানীয় সময় রোববার সকাল ৬টায় উদ্বাস্তু শিবিরটিতে ওই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ব্যক্তিরা ওই শিবিরের বাসিন্দা। পূর্ব সতর্কতামূলক কোনো বার্তা ছাড়াই ইসরায়েল উদ্বাস্তু শিবিরের একটি ভবনে হামলা চালায়। ওই সময় লোকজন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অগ্রগতি না হওয়ায় এ সংক্রান্ত প্রচেষ্টায় মধ্যস্থতা করা থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছে কাতার। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৪,০০০-এ পৌঁছেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলছে ইসরায়েলি হামলায় নিহতদের প্রায় ৭০% নারী এবং শিশু। More than 50 people were in the building, says Ahmed Al-Alouche, who says he lost a relative, grandchildren, children and daughters, he says, all displaced. They had taken shelter there. He says they were all civilians. God is all I need, Mohammed cries. This is a massacre. নানা আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করল ব্রিটেন। ব্রিটিশ রাজা চার্লস দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিহতদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করেছেন। রোববার সেন্ট্রাল লন্ডনে বার্ষিক ন্যাশনাল সার্ভিস অফ রিমেম্ব্রেন্স অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কয়েক হাজার প্রবীণ এবং বেসামরিক ব্যক্তি রাজার সাথে যোগ দিয়েছিলেন। এ সময় রাজার সাথে রাজপরিবারের অন্যান্য সদস্যরা, প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলস এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও রাজনৈতিক নেতারা যোগ দিয়েছিলেন। রিমেম্ব্রেন্স সানডে অনুষ্ঠানে রাজা জাতির পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ বছরের রিমেম্ব্রেন্স সার্ভিসে প্রায় ১০,০০০ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় যুদ্ধে অংশগ্রহণকারী ৬ জন প্রবীণ যোদ্ধা উপস্থিত ছিলেন। Everything was so extraordinary. Nothing I've ever been to before was like that. I was rather pleased to be there to celebrate with other people. There's so many emotions. There's pride, there's obviously sadness, obviously of why you're here, but it's mostly pride and honour to know that you are honouring your loved one and what they did. সাউথ লন্ডনের ইস্ট স্ট্রিট মার্কেটে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত সহ ২ জন আহত হয়েছেন। রোববার সকালে সাউথ লন্ডনের ওয়ালওয়ার্থের ইস্ট স্ট্রিট মার্কেটে এ ঘটনা ঘটে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গুরুতর আহত অবস্থায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত ২ ব্যক্তি
একজন পুরুষ এবং অপরজন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি এলোপাথারি ছুরি দিয়ে হামলা চালায় আহত 3 ব্যক্তির উপর। ঠিক কী কারণে হামলা চালান জানা যায়নি, তবে আক্রমণকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। কমান্ডার পিটার স্টিভেন্স জানান, এই ঘটনায় 7 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে কী কারণে হামলা চালিয়েছে তদন্তের স্বার্থে জানায়নি পুলিশ। এবার বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও 3 জন। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। নতুন 3 উপদেষ্টা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ এবং এ বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। নতুন 3 উপদেষ্টা শপথ গ্রহণ করলেও তাদের মন্ত্রণালয় বণ্টন এখনো হয়নি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন 24 জন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সিলেটের কানাইঘাটে নিখোঁজের 7 দিন পর 5 বছর বয়সী একটি ফুটফুটে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। নৃশংস কায়দায় হত্যার পর শিশুটির লাশ তার বাড়ির পাশের ডোবায় পুঁতে রাখা হয়েছিল। তারই প্রাইভেট টিউটর ও প্রতিবেশীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই হত্যায় জড়িত প্রাইভেট টিউটর মহিলা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। হাসি খুশি নিষ্পাপ চেহারার ছোট্ট এই মুনতাহার জন্য এখন কাঁদছে পুরো সিলেট সহ দেশ বিদেশের অগণিত মানুষ। গত 3 নভেম্বর নিখোঁজ হয় কানাইঘাটের বীরদল গ্রামের স্বামী মাহমুদের মেয়ে মুনতাহা। অনেক খোঁজাখুঁজি, এমনকি 1 লাখ টাকা পুরস্কার ঘোষণার পরও মিলেনি মুনতাহার সন্ধান। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুনতাহার নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়ে চারিদিকে। উদ্বিগ্ন হয়ে পড়েন দেশ বিদেশের লাখো মানুষ। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, দেশের আনাচে কানাচে যখন মুনতাহার সন্ধান চলছিল, তখন বাড়ির পাশেই একটি ডুবায় পুঁতে রাখা ছিল ছোট্ট মুনতাহার নিথর দেহ। রোববার ভোর রাতে মুনতাহার প্রাইভেট টিউটর মার্জিয়া আক্তারের মা ডুবা থেকে মুনতাহার লাশ তুলে পুকুরে ফেলার সময় লাশসহ হাতে নাতে ধরা পড়ে। ধারণা করা হচ্ছে প্রাইভেট টিউটর মার্জিয়া ও তার মা এবং স্বজনরা মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে ছোট্ট শিশু মুনতাহাকে। এইভাবে কেউ বলি মন্তাহা বলছি যে আমার মন্তাহা মারি দিয়েছে, চিন্তা চিৎকার দিয়ে বলছি চিন্তার কথা এই মেয়েটা এখানে রোদে ফলাই হচ্ছে। শিশু মুনতাহার এমন মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন তার বাবা মা ও স্বজনরা। ঠিক কি কারণে হত্যা করা হলো ছোট্ট শিশু মুনতাহাকে তা এখনো অজানা। তবে পুলিশ জানায় 4 জনের মধ্যে একজন হত্যার কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে একজন তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা বলেছেন, কিন্তু আমরা এটাকেই একমাত্র কজ হিসেবে ভাবতেছি না। আরও কিছু কজ আমাদের কাছে মনে হচ্ছে যে থাকতে পারে। এটা আমরা একটু তদন্তের স্বার্থে একটু প্লিজ। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আটক করা হবে জানায় পুলিশ। আমরা যাদেরকে এই পর্যন্ত 4 জনকে আমরা আটক করেছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরও যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকেও আটক করব। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার এবং অভিবাসী শ্রমিকদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা প্রদানের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা চাইলে রাষ্ট্রদূত লো প্রধান উপদেষ্টাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্যে ঢাকার সঙ্গে কাজ করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান। শহীদ নূর হোসেন দিবস বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। 1987 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর 0 পয়েন্ট বর্তমান শহীদ নূর হোসেন চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন শহীদ হন। মৃত্যুর পর নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর 0 পয়েন্ট এলাকার নামকরণ করা হয় শহীদ নূর হোসেন স্কয়ার। নূর হোসেনের মৃত্যুর পর 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটে। রোববার দিবসটি উপলক্ষে 0 পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেন। আওয়ামী লীগ দিনটি পালন করে নূর হোসেন দিবস হিসেবে, বিএনপি পালন করে আসছে ঐতিহাসিক 10 নভেম্বর দিবস হিসেবে। এই স্বৈরাচারকে অনেকে হয়তো দেখতে পারেন না, মনে হয় একজন চলে গেলেই স্বৈরাচার চলে যায়, যায় না। উপরের মাফিয়া আর রাস্তার মাফিয়া এরা মিলিয়েই এই স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখে। আজকে তাই আমাদের অঙ্গীকার হলো স্টেট মাফিয়া এবং স্ট্রিট মাফিয়াদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করা। অতীত আওয়ামী লীগকে কোন চেহারায় তাদের ফিরে আসার আপাতত কোনো সুযোগ নাই। 16 বছরে তারা যে অপরাধ সংগঠিত করেছে, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, একদিকে গুম খুন, আরেকদিকে গোটা রাষ্ট্রকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিল। সুতরাং আজকে তাদের বিচারিক কার্যক্রম আজকে চলছে, সেই বিচারিক কার্যক্রম শেষ হতে হবে। যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রবিবার লন্ডন সময় বিকাল 4টায় হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী ডক্টর শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় তিনি লন্ডনের মিডিয়াতে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং দেন এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, এখন সময় সবাই মিলে দেশ গঠনের। বিমানবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা সহ যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে দীর্ঘ 5 বছর পরে আবার আপনাদের সাথে দেখা হলো। 5 বছর মনে চাইলেও আসতে পারি নাই, কারণ আপনারা জানেন আমরা একটা রিপ্রেসিভ গভর্নমেন্টের আন্ডারে ছিলাম। দেশ ফেসিবাদের কবলে ছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, 24-এর 5 আগস্ট আল্লাহ তাআলা এই দেশকে মুক্ত করে দিয়েছেন। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যারা দেউলিয়া হয়ে গেছে, তারা ট্রাম্প সহ নানা বেশে নানা মোড়কে আসার চেষ্টা করছে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, এত ছাত্র জনতা হত্যা করেও শেখ হাসিনা এখন ট্রাম্পের ছবির ওপর ভর করছেন। বিস্তারিত রিপোর্টে। রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লোরো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন হাই কমিশনার। সাথে ছিলেন হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নেয়া, জনশক্তি প্রেরণ ও বন্দরের উন্নয়ন সহ অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে আন্তর্জাতিক গোষ্ঠী, এমন মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে, এখন আপনি এক এক সময় এক এক ওটা কি বলে এক এক কাবারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তারা তো কোনো একটা অন্য কোনো ভেষে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে,
হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো, এটা তারা নিজেরাই প্রমাণ করছে, তাই না? এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমান ছিলেন নির্বাচিত রাষ্ট্রপতি, তবে তিনি কখনো নিজে ক্ষমতায় বসতে আগ্রহী ছিলেন না। হাফিজউদ্দিন আহমেদ বলেন, 16 বছর বিরোধী দলগুলো আন্দোলন করে ফ্যাসিবাদকে দুর্বল করেছিল আর ছাত্ররা পতন নিশ্চিত করেছে। কিন্তু এই বাংলাদেশের তরুণ ছাত্ররা খালি হাতে দাঁড়িয়ে এই আর্মাদ বাহিনীর মোকাবেলা করেছে। হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছে, রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম এরা ছিল, আল্লাহর গজবেদের উপরে পড়েছে। এখন মাসির দেশে বসে কেবলমাত্র প্ল্যান কি ইয়ের ছবি, ব্র্যান্ড কার ছবি, এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চায়। আসেন না বাংলাদেশে, এই যে এত বড় বড় কথা বলে, আসেন বাংলাদেশে আসেন। আর এখন জিয়াউর রহমান নাই, তার দল বিএনপি এখনো আছে, তার বাংলাদেশি জাতীয়বাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আর স্বাধীনতার উদ্দেশ্য ছিল যেই গণতন্ত্র এখনো সেজন্য সংগ্রাম করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। একটা ভোটের অধিকারের জন্য আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে রাজধানীর 0 পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তাদের ভাতৃপ্রতিম কোনো দলকে রাজনৈতিক কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। এদিকে কর্মসূচির ঘোষণা দিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি। উল্টো সেখানে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত রিপোর্টে। 10 নভেম্বর নূর হোসেন দিবসকে ঘিরে গুলিস্তানের 0 পয়েন্টে কর্মসূচি পালনের ঘোষণা দেয় সদ্যপতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রতিহত করতে রবিবার সকাল থেকেই 0 পয়েন্ট ও এর আশপাশের এলাকায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার দাবিতে একই স্থানে গণজামায়াত করে তারা। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি মোকাবেলায় মাঠে থাকার ঘোষণা দেন ছাত্র নেতারা। আপনারা যদি মনে করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যেই অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং বার্ধক্যের যে রাজনীতিক যে নেতারা রয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। নিজের ছোটখাটো রাজনৈতিক বিভাজন, মত পার্থক্য, এগুলোকে এক পাশে রেখে আমরা যদি একসাথে থাকতে পারি, এসব সন্ত্রাসী সংগঠন কেন, খুনি হাসিনার কোন দোষরই শুধু গুলিস্তান 0 পয়েন্ট নয়, বাংলাদেশের কোথাও তার মাথা দেখাতে পারবে না। দিল্লিতে বসে বসে আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনা। দিল্লিতে বসে বসে ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, দিল্লি থেকে ঢাকায় কোনো সিদ্ধান্ত হবে না, ঢাকার সিদ্ধান্ত এদেশের মাটি থেকে হবে। আজকে কোনো বিভেদ নাই, আজকে 10 নভেম্বর কোনো বিভেদ নাই, এটাই আমাদের ঐক্যের জায়গা। আমরা এই দেশে ফ্যাসিবাদ থাকতে দিব না। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা ছিল বিএনপি নেতাকর্মীদের দখলে। আওয়ামী লীগ কার্যালয়টি ছিল কার্যত নেতাকর্মী শূন্য। জুলাই বিপ্লবে নির্বিচারে গণহত্যার পর আওয়ামী লীগের কর্মসূচি পালনের নৈতিক অধিকার নেই বলে মনে করেন বিএনপি নেতারা। এই দেশে ওনাদের ঠাঁই দেওয়া উচিত না, কারণ হলো আমাদের অনেক অত্যাচারী করছে। মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ফিরে এসেছে। এই 17 বছর মানুষ বন্দী ছিল, তারা মানুষের জনগণের আতঙ্ক সৃষ্টি করি, এত মায়ের বুক খালি করি, হাজার হাজার লোকের মায়ের হত্যা করি, তারা মারা গেছে। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে পঙ্গু করে দিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের অফিসের সামনে আজকে আমাদের মিছিল করতে অত্যন্ত ভালো লাগতেছে। আওয়ামী লীগের অফিস সবকিছু এখন আমাদের দখলে, এখানে আওয়ামী লীগের আস্তানা থাকবে না। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে কয়েকজনকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে দেখা যায়। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির
প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকটিতেই জয় পেলেন। বার্তা সংস্থা এপি শনিবার অ্যারিজোনায় ট্রাম্পের জয়ের কথা নিশ্চিত করে। এর মাধ্যমে রিপাবলিকান পার্টির এ প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে অনেকটা এগিয়ে গেলেন। অ্যারিজোনায় ইলেকটোরাল কলেজের ভোট 11টি। এ ভোট নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের সংগ্রহ দাঁড়াবে 312, যা পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় 270 ভোটের থেকে অনেক বেশি। ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে গেছে 226 ইলেকটোরাল কলেজ ভোট। ভয়াবহ বন্যা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগে স্পেনের ভ্যালেন্সিয়ায় বিক্ষোভ করেছে লক্ষাধিক মানুষ। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শনিবার রাতে রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তারা আঞ্চলিক প্রধান কার্লোস মাজনের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন। স্পেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ভ্যালেন্সিয়ার রাস্তায় প্রায় 1,30,000 মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, কর্তৃপক্ষ বন্যার পূর্বাভাস দিতে দেরি করেছিল, যার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হয়েছে। গত অক্টোবর মাসে ভ্যালেন্সিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত 200 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 80 জন। এই বিপর্যয়ের জন্য স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করে জনগণ রাস্তায় নেমে আসে। বিক্ষোভের সময় হওয়া ভাঙচুরের নিন্দা জানিয়েছে ভ্যালেন্সিয়া সিটি কাউন্সিলও। তাদের মতে, বিপর্যয়ের পরিসর বোঝার জন্য ধৈর্য ও সহযোগিতা প্রয়োজন, ভাঙচুর নয়। লেস্টার আওয়ামী লীগের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে, নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল পুরো অনুষ্ঠান। লেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি নোমান রাজা। যুক্তরাজ্য আওয়ামী লীগ লেস্টার শাখার উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেস্টারের স্থানীয় একটি হলরুমে আয়োজিত আলোচনা সভায় লেস্টার সহ এর আশেপাশের সিটি থেকে আগত বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রবিবার দুপুরে আয়োজিত সভায় লেস্টার আওয়ামী লীগের সভাপতি সৈয়দুর রহমান সাঈদ, বিইএম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। বক্তারা বলেন, নূর হোসেন জীবন দিয়ে যে গণতন্ত্র উদ্ধার করেছিলেন তা আজ হুমকির মুখে। তথাকথিত বিপ্লবের নামে আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই গণতন্ত্র রক্ষার জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, নঈমুদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, মাসুদ ইবনে আনিস, শাহ শামীম আহমদ সহ আরও অনেকে। এছাড়া কভেন্ট্রি, লাহবরা, নটিংহাম সহ আরও বিভিন্ন সিটি থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লেস্টার থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ। এবার খেলার খবর। সেই 2002 সালে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারিয়েছিল পাকিস্তান। সবশেষে আবহাওয়া। সোমবার লন্ডন সহ ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দিনের বেলা কুয়াশা থাকবে বলে আভাস দিয়েছে মেট অফিস। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা অনেকটা কমতে পারে। মেট অফিস জানায়, সোমবার লন্ডন, কার্ডিফ, বার্মিংহাম, ম্যানচেস্টার, গ্লাসগো ও বেলফাস্ট সহ বেশ কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকলেও রৌদ্রোজ্জ্বল দিন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এসব অঞ্চলে কুয়াশা থাকার আভাস দেওয়া হয়েছে। এছাড়া এসব অঞ্চলে শৈত্যপ্রবাহও বিদ্যমান থাকবে। প্লিমাথ সহ স্টনওয়ে ও এবারডিন সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, লন্ডন সহ যুক্তরাজ্যের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 10 থেকে 20 মাইল বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা অনেকটা কমতে পারে। গড়ের সর্বোচ্চ তাপমাত্রা প্লিমাথে 13 ও সর্বনিম্ন এবারডিনে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের সোমবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ইসরায়েলের বিমান হামলায় গাজায় একদিনে ১৩ শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু, মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো কাতার। মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের। নানা আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করল ব্রিটেন। এবং বেড়েছে অন্তর্বর্তী সরকারের আকার, শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা। চ্যানেল এস এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।